সারা রাত ঘোড়ায় চেপে বিশ্বাসঘাতকতার কষ্ট বুকে নিয়ে বিধ্বস্ত বাংলার শেষ নবাব রাজধানীতে পৌঁছালেন। তখন ভোর রাত, বড় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে গোটা বাংলা। কিন্তু ভোরের আলো ফুটলেই বাংলাসহ সমস্ত ভারতীয় উপমহাদেশের ওপর নেমে আসবে কালো ছায়া। নবাব তখনও চেষ্টা করছেন কিভাবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই বাংলাকে তিনি বাঁচাবেন। সেদিন মাত্র কয়েক ঘন্টার নাটকীয়তায় বদলে গেছে ভারতের ইতিহাস। ক্ষমতা ও অর্থের লোভে বিক্রি হয়ে গিয়েছিল বাংলার ঐতিহ্য। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পলাশীর সেই মর্মান্তিক যুদ্ধের পরে নবাব সিরাজদৌল্লা ও তার পরিবারের সাথে ঠিক কী হয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ইতিহাসের এমন আরও ঘটনাকে সহজভাবে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। যুদ্ধের হার নিশ্চিত জেনে নবাব ঘোড়া ছুটিয়ে রওনা দিলেন রাজধানীর দিকে। সারা রাত 50 মাইল পথ অতিক্রম করে তিনি রাজধানীতে পৌঁছালেন। বিশ্বাসঘাতক মির্জাফর তখনও পলাশীর প্রান্তরে লর্ড ক্লাইভের সাথে ষড়যন্ত্রে মগ্ন। পরের দিন সকালে লর্ড ক্লাইভ একটি চিরকুট পাঠালেন মির্জাফরের কাছে। লেখা ছিল, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এই জয় আমার নয়, আপনার। আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে আমি নিজে সম্মানিত হতে পারব। অবশ্য এরপর মির্জাফরের কী পরিণতি হয়েছিল তা তো আমরা সবাই জানি। আপনারা মির্জাফরের শেষ পরিণতি কী হয়েছিল জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, মির্জাফর চিরকুট পেয়ে ক্লাইভের শিবিরে যান। ক্লাইভ মির্জাফরকে বললেন, আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা দেওয়া উচিত। শহরটা নিজের কবজায় করে ফেলুন। আপনার সঙ্গে কর্নেল ওয়াটসনও যাবেন। রবার্ট তার সেনাদের নিয়ে পেছন পেছন চললেন। সিরাজ যে দূরত্ব এক রাতের মধ্যে পার করেছিলেন, সেই 50 মাইল পেরোতে ক্লাইভ আর তার বাহিনীর লেগে গেল 3 দিন। রাস্তার নানা জায়গায় তোপ দাগার ফলে গর্ত, ভেঙে পড়া গাড়ি আর সিরাজদৌল্লার সৈনিক এবং ঘোড়াদের মৃতদেহ ছড়িয়েছিল। সিরাজ গোপন সূত্রে জানতে পারলেন বিপুল সৈন্যবাহিনী নিয়ে মির্জাফর রাজধানীর দিকেই আসছেন। কিন্তু সিরাজের কাছে তখন আর সৈন্যবল নেই। বেশিরভাগ প্রাণ হারিয়েছেন যুদ্ধে। যে কয়েকজন আছেন তাদের দ্বারা দুর্গ বাঁচানো সম্ভব নয়। তাই সিরাজ সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে ছিলেন কিছু বিশ্বাসভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন হিজ। রাত 3টের সময় স্ত্রী লুৎফুন্নেসা আর কয়েকজন ঘনিষ্ঠকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হলো। সোনা জহরত যতটা সম্ভব নিয়ে প্রাসাদ ছাড়লেন সিরাজ। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগোলা গিয়েছিলেন সিরাজ। দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা বদল করে তিনি পৌঁছালেন রাজমহলের কাছে। 3 দিন ধরে কিছুই খাওয়া হয়নি, তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই। রান্না করা হয়েছিল খিচুড়ি, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ওই এলাকাতেই থাকতেন শাহাদানা নামের এক ফকির। মাত্র কয়েকটি মোহরের লোভে সে সেই গোপন খবর পৌঁছে দেয় যে সিরাজদৌল্লা এখানেই আছে। এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর। দিন রাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায়, সেই সিরাজ এত কাছে রয়েছে। খবর পেয়েই মির্জাফরের জামাই মীর কাসিম সশস্ত্র সৈন্যদের নিয়ে নদী পার করে ঘিরে ফেলল গোটা এলাকা। সিরাজকে 2রা জুলাই 1757 সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখনও সেখানেই ছিলেন। পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে। ওই রাজমহলে কদিন আগেই বসবাস করতেন তিনি। মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। সিপাহীরা মহলের অন্যদিকে সিরাজদৌল্লাকে নিয়ে গেল। ওদিকে মির্জাফর তার পরিষদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজদৌল্লার সঙ্গে ঠিক কী করা উচিত তা নিয়ে। তাদের কাছে 3টে পথ খোলা ছিল। হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক, অথবা দেশের বাইরে অন্য কোথাও বন্দি করে রাখা হোক, আর তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড। অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে, কিন্তু মির্জাফরের 17 বছর বয়সী পুত্র মিরান এর কড়া বিরোধিতা করেছিলেন। মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না। মির্জাফর যেহেতু কোনো মতামত দেয়নি সিরাজদৌল্লাকে নিয়ে কি করা হবে, সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল মিরান। সে তার বাবাকে বিশ্রাম নিতে বলে আশ্বস্ত করল। মির্জাফর ভেবেছিলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয় হবে না। তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে যান। মিরান তার এক সাথী মোহাম্মদ বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মোহাম্মদ বেগের আরেকটি নাম ছিল লাল মোহাম্মদ। মিরান তার সঙ্গী সাথীদের নিয়ে সিরাজদৌল্লার কাছে চলে গেল।
তখনই সিরাজ বুঝে গিয়েছিল কি হতে চলেছে এরপর। তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে তাকে যেন স্নান শেষ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করা তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় একঘরা জল ঢেলে দেয়। তিনি যখন বুঝলেন ঠিকমতো তাকে স্নান করতে দেওয়া হবে না, তখন তিনি খাওয়ার জন্য একটু জল চাইলেন। নামাজ পড়া ও জল খাওয়া কোনোটাই তার আর হলো না। জল চাইতেই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে সিরাজের ওপর প্রথম আঘাত হানলেন। ছুরির আঘাত হানতেই বাকিরা তরবারি দিয়ে হামলা চালালো সিরাজের ওপর। কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হলো। মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের, তিনি গড়িয়ে পড়লেন। তখন সিরাজদৌল্লার বয়স ছিল মাত্র 25 বছর। পরের দিন সিরাজদৌল্লার ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি বাজারে ঘোরানো হচ্ছিল, যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত। সে বীভৎস সব যাত্রার মধ্যেই মাহুদ জেনে বুঝেই হোসেন কুলি খায়ের বাসভবনের সামনে মৃতদেহ বহনকারী হাতিটিকে দাঁড় করালো। 2 বছর আগেই ওই হোসেন কুলি খাঁকে হত্যা করেছিল সিরাজ। এখন তার মৃতদেহ থেকেও কয়েক ফোঁটা রক্ত রাস্তায় গড়ালো, যেখানে হোসেন কুলি খাঁকে হত্যা করা হয়েছিল। মির্জাফরের ছেলে মিরানের নিষ্ঠুরতা ওখানেই কিন্তু শেষ হয়নি। কিছুদিনের মধ্যেই সে আলীবর্দী খানের বংশের সব নারীদের হত্যা করেছিল। প্রায় 70 জন নিরপরাধ বেগমকে একটি নৌকা চাপিয়ে মাঝগঙ্গায় নিয়ে যাওয়া হয়, আর সেখানেই নৌকাটিকে ডুবিয়ে দেওয়া হয়। সিরাজদৌল্লার বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয়। নৌকা ডুবি আর বিষ খাইয়ে যাদের হত্যা করা হলো, সবাইকে একই সঙ্গে নদীর ধারেই খুশবাগ নামের একটি বাগানে কবর দেওয়া হয়েছিল। শুধুমাত্র একজন নারীকে মেরে ফেলা হয়নি, তিনি ছিলেন সিরাজদৌল্লার অসাধারণ সুন্দর স্ত্রী লুৎফুন্নেসা। মির্জাফর আর তার ছেলে মিরান দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন। লুৎফুন্নেসা বাবা ও ছেলেকে যোগ্য জবাব দিয়েছিল। তিনি বলেছিলেন, প্রথমে হাতির পিঠে চড়েছি, এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়। লুৎফুন্নেসার সেই সাহসী ইতিহাস আপনাদের অন্য একটি পর্বে জানাবো। একদিকে যখন মির্জাফরের রাজ্য শাসনে অক্ষমতা প্রকাশ হচ্ছিল, তখন তার ছেলে মিরান নিষ্ঠুরতা চালিয়ে গেছে। দয়া মায়া কোনো কিছুই তার অভিধানেই ছিল না। তার সবথেকে বড় চিন্তা ছিল আলীবর্দী খানের পরিবারের সদস্যদের নিয়ে, যাতে ভবিষ্যতে কোনো বিদ্রোহের কোনো সম্ভাবনা না থাকে। আলীবর্দী খানের পুরো হারানকে নদীতে ডুবিয়ে দিয়েছিল মিরান। তারপরে তার নজর আসে সিরাজের সবচেয়ে কাছের 5 আত্মীয়ের দিকে। সিরাজের ছোট ভাই মির্জা মেহেদিকে 2টো কাঠের তক্তার মধ্যে রেখে পিষে মেরে ফেলেছিল মিরান। এই হত্যাকাণ্ডের যুক্তি হিসাবে সে বলেছিল, সাপ মারার পরে তার বাচ্চাদের বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। সিরাজদৌল্লার পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিল, তার একটা তালিকা সে নিজের কাছে রাখত। খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা 300-র বেশি হয়ে গিয়েছিল। এমনটাই মর্মান্তিক পরিণতি হয়েছিল সিরাজদৌল্লা ও তার পরিবারের সাথে। কথায় বলে, আপনি এই দুনিয়ায় যতই পাপ করুন না কেন, তার হিসাব উপরওয়ালা ঠিকই রাখেন। সিরাজদৌল্লা ষড়যন্ত্রকারীদের পরিণতিও হয়েছিল খুবই ভয়ানক। সেই ইতিহাস আপনাদের পরের একটি ভিডিওতে অবশ্যই জানাবো। নবাবের মৃতদেহ হাতির পিঠে করে ঘোরানোর পর কাপুরুষ ও অমানুষ মির্জাফর রাস্তার পাশে ফেলে রাখে। তাকে সে কবর দেয়নি। একজন সিরাজ প্রেমিক অনুমতি সাপেক্ষে নবাবের লাশ অতি যত্ন সহকারে কোলে তুলে নেন। ধুয়ে মুছে, অর্থাৎ মুসলমান নীতিতে গোসল করিয়ে খুশবাগে রাতের আধারে কবর দেন সিরাজদৌল্লাকে। 9 একর জমির ওপর প্রাচীর বেষ্টিত কবর এলাকাটা খুশবাগ হিসেবে নবাব আলীবর্দী খান স্থাপন করেন। বাংলার স্বাধীনতার মহাবীর, বাংলার ইতিহাসের মহানায়ক নবাব সিরাজদৌল্লা চিরনিদ্রায় শায়িত আছেন মুর্শিদাবাদের খোশবাগে। এই ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত। এই ঘটনার কোন মুহূর্তটা আপনার কাছে সবথেকে দুঃখজনক মনে হয়েছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে।